বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সবাই জানেন এখন আমরা আমাদের রহমত, বরকত, মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান অতিবাহিত করছি। এই পবিত্র মাহে রমজান প্রত্যেকের জীবনে বয়ে আনুক কল্যাণ এবং শান্তি। সেই রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আপনারা জানেন আমি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা এবং আমার কিছু অ্যানালাইসিস থেকে কিছু কথা বলার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন গত 24শে জুলাই একটা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন প্রেক্ষাপট, একটা নতুন গভর্নমেন্ট আমরা পেয়েছিলাম, ইন্টেরিয়র গভর্নমেন্ট। সেই ইন্টেরিয়র গভর্নমেন্ট যেই পরিস্থিতিতে দেশের ক্ষমতা নিয়েছিল, বিশেষ করে ইউনূস সরকার যাকে আমরা বলি, এটা আসলে একটা খুব ঐতিহাসিক এবং দুর্যোগপূর্ণ বলা যায় এমন একটা প্রেক্ষাপটে ইউনূস সরকার ক্ষমতা নিয়েছিল। ওখানে আমি মনে করি আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আমাদের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে দৃঢ়তার সহিত, সাহসিকতার সহিত দেশকে একটা বিপর্যয় থেকে মুক্ত করেছে এবং দেশকে একটা ক্রান্তিকাল থেকে উত্তরণ করে একটা নির্বাচিত গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে নিয়ে আসছে। এই জন্য অবশ্যই ওরা প্রশংসা পাওয়ার যোগ্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি আসলে যে প্রেক্ষাপটে আমাদের ইউনূস সরকার ক্ষমতা নিয়েছিল, ওই প্রেক্ষাপটটাতে একটু বিবেচনা করি। উনি ছাড়া কেই এই সরকারকে এবং এই দেশের দায়িত্ব নিত? আমি দ্বিতীয় কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান কিংবা কোনো দলকে দেখি না এই বিপর্যয়ের মাধ্যমে দায়িত্ব নিয়ে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে আনা। এখানে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। উনি যে কথা বলেছিলেন 18 মাসের মধ্যে আমি একটা নির্বাচিত গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই, এবং উনি ওনার কথা রেখেছেন। এবং উনি এটাও রেখেছেন আমি ক্ষমতা নিতে চাচ্ছি না, অর্থাৎ আমি ওইরকম কোনো চিন্তাভাবনা নাই, কিন্তু তার কথাও তিনি রেখেছেন। তো সেই সব কিছু ওই প্রেক্ষাপট বিবেচনা করে যে প্রেক্ষাপটের ক্ষমতা নিয়েছিল, ওরা অনেক দেশকে দুর্যোগ থেকে একটা পর্যায়ে ওরা আনছে। আমরা যাই বলি না কেন, এটা একটা অবশ্যই ওরা প্রশংসার দাবিদার। তো যাই হোক, 12 ফেব্রুয়ারির একটা ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন সরকার পেয়েছি। এই সরকারের পিছনে রয়েছে বিশাল একটা প্রেক্ষাপট। এখানে আমরা ডিপ স্টেটে যারা কাজ করে, সরকারের উচ্চ পর্যায়ে কাজ করে, বর্তমান সরকারি দল কিংবা বর্তমান বিরোধী দল, ওদের মধ্যে সবাই জানে এটা পর্দার আড়ালে হোক, একটা পর্দার অন্তরালে হোক, একটা নেগোজিয়েশন মাধ্যমে দেশকে একটা বিপর্যয় থেকে উঠে এনেছে। এই নেগোজিয়েশনটা যদি না হতো, দেশ আরেকটা ভয়াবহ গৃহযুদ্ধের দিকে যেত। কারণ একটা আমাদের বিগত 15 বছরের যে গভর্নমেন্ট পরিচালনা করেছেন, তারা যেই প্রশাসনিক অবকাঠামো রেখে গেছেন, এখানে হুট করে একটা দল ক্ষমতা নিয়ে আসলে এখানে দেশকে এগিয়ে নিতে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো পরিস্থিতি নাও হতে পারত। তো যাই হোক, ডিপ স্টেট যেটা ভালো মনে করেছেন, বর্তমান সরকারি দল কিংবা বর্তমান বিরোধী দল উভয় দলের এখানে একটা নেগোজিয়েশন পর্দার আড়ালে হয়েছে, সেটা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, এবং এটা আসলে দেশের কল্যাণের জন্য হয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হয়। তো সেজন্য আমরা অবশ্যই ধন্যবাদ জানাই। যাই হোক সুপ্রিয় বন্ধুগণ, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে। সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ, আমরা যদি একটু বর্তমান সরকারের যে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, আমার অ্যানালাইসিসে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে প্রধানতম 3টি চ্যালেঞ্জ বর্তমান সরকারের সামনে রয়েছে। এই চ্যালেঞ্জগুলো হচ্ছে বিদেশি, আমরা ইঙ্গো মার্কিন বলে আমরা আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া কিংবা আমেরিকা ডিপ স্টেটের সাথে আমাদেরকে একটু সুসম্পর্কে বজায় রাখা। কারণ আমাদের অর্থনীতি, আমাদের সব কিছু ওনাদের সাথে একটা রিলেটেড। ওদের সাথে আমরা একটা সুসম্পর্ক বজায় রাখা, বন্ধুসুলভ সম্পর্ক বজায় রাখা, এটাও একটা প্রধানত বর্তমান সরকারের চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে বিগত সরকারের ফেসিবাদ বলে আমরা যাদেরকে বলি, সবাই নয়, যারা বিগত সরকারের দুষ্কৃতিকারী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করা। তৃতীয় যেটা হচ্ছে যে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখা, দেশকে একটা স্থিতিশীল আইন শৃঙ্খলার প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন করা। এইগুলো হচ্ছে যে আমাদের বর্তমান সরকারের প্রধানতম চ্যালেঞ্জ। তো এইগুলো করার জন্য আমার যেটা বলা হয়, এখানে অন্যতম বিষয় হচ্ছে যে জুলাই সনদ। জুলাই সনদটা সেই জেন জি যারা
এই জুলাইয়ে আন্দোলন করে 2000 অধিক শহীদ হয়ে অনেক ছাত্রছাত্রী পঙ্গুত্ব বরণ করে একটা দেশের রেডিক্যাল পরিবর্তনের জন্য স্বপ্ন দেখেছিল। সেই তারই ধারাবাহিকতায় একটা জুলাই সনদ আমাদের সামনে ওরা বিগত সরকার আমাদেরকে প্রেজেন্টেশন করে গিয়েছেন। এই সরকারের কাজ হলো জুলাই সনদটা বাস্তবায়ন করা। এখানে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার বিষয় আসবে, কারণ এখানে সংবিধান মেনে আমাদের জুলাই আন্দোলনটা হয়নি, সংবিধান মেনে বিগত ইন্টারিম গভর্নমেন্টটা হয়নি, সংবিধান মেনে বর্তমান গভর্নমেন্টের নির্বাচনটা হয়নি। সব কিছু হয়েছে প্রেক্ষাপটের উপর ভিত্তি করে। সুতরাং প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আমাদের জনগণের চাওয়াকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদটা বাস্তবায়ন করা বর্তমান সরকারের জন্য জরুরি বলে আমি মনে করি। এবং দ্বিতীয় হচ্ছে যে আন্দোলনকারী যে সমস্ত বাইরে আছেন তাদেরকে ঘরে ফিরানো, তাদেরকে যদি সেই রাস্তা থেকে ঘরে ফিরাতে না পারি তাহলে আমাদের আন্দোলনটা দিনকে দিন আবার দানা বাঁধবে, আবার দেশে সেই হরতাল অবরোধ কিংবা অন্যান্য অবকাঠামো, অন্যান্য যেগুলো অস্তিত্বকর পরিবেশ এগুলো তৈরি হবে। সুতরাং আমাদেরকে এই আন্দোলনকারীদেরকে শান্তিপূর্ণভাবে ওদেরকে ঘরে ফিরিয়ে আনার। তৃতীয় হচ্ছে যে আইন শৃঙ্খলা এই এবং দুর্নীতি। আমাদের বিগত ইউনূস সরকার যে দেশকে যে একটা পরিবর্তন আনছে, এটা হচ্ছে আমরা যদি একটু আমাদের সূচকগুলো দেখি তাহলে দেখবো যে দুর্নীতিতে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় দুর্নীতিতে বাংলাদেশ ছিল 9তম, কিন্তু ইউনূস সরকার সেটাকে তাদের দৃঢ়তার মাধ্যমে এটাকে নিয়ে গেছে 13তম, অর্থাৎ 4 গ্রেড আপগ্রেশন হয়েছে। আমাদের অর্থনীতি ছিল বিগত গভর্নমেন্ট যখন, আওয়ামী গভর্নমেন্ট যখন দেশে চলে যাচ্ছে তখন আমাদের ছিল রিজার্ভে ছিল মাত্র 19 বিলিয়ন মার্কিন ডলার। এই বিগত 18 মাসে ইউনূস সরকার যেটাকে উন্নীত করেছে প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছে। তারই ধারাবাহিকতায় এখানে আমরা সাংবাদিকদের স্বাধীনতার মধ্যে 150তম আমাদের বাংলাদেশ ছিল, এখনো সেটাতে আছে। মানব উন্নয়ন সূচকে আমাদের বাংলাদেশ ছিল 129তম, সেটাও বর্তমানে 129তম আছে। গণতান্ত্রিক সূচকে আমাদের বাংলাদেশের অবস্থান ছিল 75তম, বর্তমান সেটাও আছে। অর্থনীতির আমাদের আকারটা একটু ওরা বাড়াইছে। তো আমাদের মাথা পিছু আমাদের ঋণ বিগত সরকারের আমাদের যখন চলে যাচ্ছে তখন আমাদের 96,000 করে প্রত্যেকের মাথা পিছু ঋণ ছিল। এটাকে কমাই এনে আমাদের ইউনূস সরকার নিয়ে আসছে 78,000 মাথা পিছু ঋণ। তো বর্তমান সরকার যদি তাদের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে চায়, ব্যাংকিং সেক্টরকে চাঙ্গা করতে চায়, আমাদেরকে দুর্নীতিকে রোধ করে আমাদেরকে এবং অর্থ পাচারকে রোধ করে দেশের অর্থ স্বাভাবিক ব্যবসা বাণিজ্য এবং আমাদের ট্রানজ্যাকশনগুলোকে স্থিতিশীল বজায় রেখে আমাদেরকে অর্থনৈতিক সূচকটাকে আরো এগিয়ে নিতে হবে। মাথা পিছু আয়কে বাড়াতে হবে, মাথা পিছু ঋণকে কমাতে হবে। তাহলে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়বে, আমাদের দেশের সুসংগঠিত এবং সুস্পষ্ট এবং মজবুত একটা অর্থনীতির উপরে আমাদের দেশটা দাঁড়াবে, আমাদের সরকারটা দাঁড়াবে। এজন্য সরকারের যেমন কর্তব্য আছে এগুলোকে করা, পাশাপাশি বিরোধী দলের কর্তব্য আছে। আমি সরকার দলের প্রতি আহ্বান রাখবো, আপনারা যে ম্যানেজ করে নেগোসিয়েশনের মাধ্যমে সরকার গঠন করেছেন এবং এই ম্যানেজ প্রক্রিয়াকে ধারাবাহিকতা বজায় রাখেন। আমরা কিছু সুফল অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, আমাদের পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা বর্তমান সরকার শপথ নেওয়ার সাথে সাথে আমাদের তারেক রহমান উনি বিরোধী দলের নেতার বাসায় গিয়েছেন, ওখানে নাহিদের বাসায় গিয়েছেন, ডক্টর শফিকুর রহমান বাসায় গিয়েছেন, তারপর আমাদের সলমান ফিস সাহেবের বাসায় গিয়েছেন। এটা একটা ভালো দিক। একইভাবে বিরোধী দলের উচিত সরকারকে সহযোগিতা করা। কোনো ধরনের আন্দোলন, কোনো ধরনের রাহাজানি, কোনো ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আমাদের এই বিশেষ মুহূর্তে সবাই মিলে আমাদের সংসদটাকে কার্যকর করা, দেশকে অর্থনৈতিকভাবে আমাদেরকে মজবুত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঢেলে সাজা, শিক্ষা ব্যবস্থাকে আমাদের একটা মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়া, ছাত্রদেরকে সর্বোপরি ঘরে ফিরিয়ে আনা এবং ওদেরকে পড়ালেখার প্রতি মনোযোগী হওয়া, অর্থাৎ পড়ার টেবিলে বসা। এই কয়েকটা নীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমি মনে করি বর্তমান সরকার বলো, বর্তমান বিরোধী দল, বর্তমান সরকার এরা সফল। তো আমি আরো অনেক কথা আছে আপনাদের সামনে বলবো, আজকে এই পর্যন্ত রাখলাম। তো সরকার এবং বিরোধী দলের প্রতি আহ্বান রাখবো, আপনারা সুসংগঠিত এবং উভয়ের দৃঢ়তার মাধ্যমে এবং দেশকে ভালো দিকে এগিয়ে যাবেন। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা রাখি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।